তীব্র গরমের মাঝে নতুন সূচিতে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকাকে দিয়ে সারা দেশের পরিস্থিতি বিবেচনা না করার আহ্বান মন্ত্রীর। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি। ঢাকা শহরে টেম্পারেচার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাটা আমাদের পরিহার করতে হবে। সিলেট বাদে সারা দেশে চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি। গরমে অসুস্থ হয়ে ৩ জেলায় ২ শিক্ষক সহ ৪ জনের মৃত্যু। হাতিয়ায় এক স্কুলেই ৮ শিক্ষার্থী হাসপাতালে। কেন নির্বাচনে আসলো স্পষ্ট করতে হবে জাতীয় পার্টিকেই মন্তব্য কাদেরের। হত্যা লুটপাটের ফ্রি লাইসেন্স দেয়া হয়েছে ক্ষমতাসীনদের, বললেন রিজভী। ৩ পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার গণপরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি। মালিক শ্রমিকদের একাংশের ৪ দফা দাবি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, জানিয়ে দেব বিস্তারিত। ঈদ এবং দাবদাহের কারণে দীর্ঘ ছুটির পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান। কোথাও শিক্ষার্থী উপস্থিতি কম, কোথাও স্বাভাবিক। ক্লাস পরীক্ষা চালু রাখার বিষয়েও শিক্ষার্থী অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষকদের অভিমত, শিখন ঘাটতি কমাতে ক্লাসের বিকল্প নেই। শিক্ষামন্ত্রী বলছেন, ঢাকার তাপমাত্রা বিবেচনায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত সঠিক নয়। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা চালু রাখার বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ দিচ্ছেন গবেষকরা। তাপপ্রবাহের কারণে ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষ হবার 7 দিন পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহের মধ্যেই স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা কোথাও কম, কোনো প্রতিষ্ঠানে স্বাভাবিক। দীর্ঘদিন পর ক্লাসে আসতে পেরে খুশি শিশুরা। স্কুলে অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো, সব মিলেই খুব ভালো লেগেছে। স্কুলেও অনেক গরম, অনেক খুশি। অনেকদিন পর স্কুলে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক গরম, এই সময় স্কুলটা বন্ধ দেওয়া উচিত ছিল। আরো কয়েকদিন ছুটি নিয়ে জুম ক্লাসে নিলে ভালো হতো। এই ক্লাস ভালো, কিন্তু অনেক গরম। ইংলিশ মিডিয়ামে জুমে হচ্ছে ক্লাস। অভিভাবকরা তাদের সন্তানদের সাথে নিয়ে এসেছেন প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখতে সরাসরি ক্লাস করানোর পক্ষে তারা। স্কুল খোলার দরকার আছে। 10টার মধ্যে যদি বা 10:30টায় ছুটি হয় মনে হয় ভালো হবে। স্কুল খোলার তো দরকার আছে আসলে বাচ্চারা, কারণ বাচ্চারা বাসায় থাকলে পড়াশোনা করে না। স্কুলে আসলে একটু পড়ার আগ্রহটা থাকে। শর্ট টাইমে ক্লাসটা নিলে বাচ্চাদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। বদ্ধ রাখাও ভালো, যে গরমে ফলাফল আমরা হিট স্ট্রোক করবে। শিক্ষকদের অভিমত, শিখন ঘাটতি কমাতে ক্লাসের বিকল্প নেই। সরকারের নির্দেশনা মেনে তারা ক্লাস শুরু করেছেন। স্টুডেন্ট প্রেজেন্ট অনেকই ভালো, 60%-এরও বেশি আছে। সবগুলো পরিস্থিতি মাথায় রেখে শিখন ঘাটতি অবশ্যই আছে এবং সেটা পূরণ করতে হবে আমাদের। ক্লাসরুমগুলোতে গেছি, শিক্ষার্থীদের টেবিলের সামনে পানির ফ্লাক্স রেখেছি। আবহাওয়া অফিস জারি করা হিট অ্যালার্ট শেষ হয়নি। শিক্ষামন্ত্রী বলছেন, রাজধানীর দাবদাহের সাথে সারা দেশের তাপমাত্রা মিলিয়ে স্কুল বন্ধ রাখা সঠিক হবে না। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। ঢাকা শহরে টেম্পারেচার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাটা আমাদের পরিহার করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অভিভাবক এটা নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছেন। তো সেই আলোচনা সমালোচনার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার পরিচালিত হয় না। বছরে 200 দিনের মতো শিক্ষা কার্যক্রম চালু থাকে। নানা দুর্যোগে বন্ধ থাকে শিক্ষা কার্যক্রম। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় একটি নীতিমালা প্রয়োজন, মত শিক্ষা গবেষকের। ডিজাস্টার পিরিয়ডে আমাদের শিক্ষাটা কেমন চলবে, সেটা অতি শীত হতে পারে, অতি গরম হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, ভূমিকম্প হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, সেই সময়ে কিংবা কোভিড, ন্যাচারাল ডিজাস্টার। তো এখন এই সময়গুলোতে আমাদের শিক্ষাটা কেমন চলবে, অল্টারনেটিভ একটা প্ল্যান থাকা দরকার রাষ্ট্রের। তো ওই প্ল্যানটা আমাদের পরিপূর্ণভাবে নেই বলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। এডুকেশন ডিপার্টমেন্টকে বলা হয় যে ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট, ছুটি, প্রচুর পরিমাণে ছুটি। তো এখন আমরা প্রচুর পরিমাণে ছুটি আমরা কেন দেব? আমরা ওই ছুটিগুলো কিছুটা কমিয়ে নেব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কোথাও তাপমাত্রা আরও অসহনীয় হতে পারে। সেই ক্ষেত্রে স্থানীয় শিক্ষা কর্মকর্তা স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিতে পারেন। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
চলমান দাবদাহের মধ্যে দেশ জুড়ে খুলল স্কুল কলেজ। সিদ্ধান্ত অনুযায়ী হয়নি অ্যাসেম্বলি। প্রচণ্ড গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় উদ্বিগ্ন অভিভাবকরা। গরমে সুস্থ থাকতে দেয়া হয়েছে নানা নির্দেশনা। লম্বা ছুটির পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা। বাজানো হচ্ছে বিশেষ ঘণ্টা। তীব্র গরমে স্কুলগুলোয় স্বাস্থ্যবিধি মানতে নিয়মিত পানি পান করছে শিক্ষার্থীরা। গতকাল কুমিল্লার সব স্কুলে বিশেষ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন। খরতাপের মধ্যেই দেশের সব স্কুল কলেজ খুলেছে। হিট অ্যালার্ট এড়াতে নেওয়া হয়েছে পদক্ষেপ। হয়নি অ্যাসেম্বলি। শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। সেই সাথে মুখেও পানির ঝাপটা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ ফ্যান থাকলে মেরামত করা হবে সেগুলো। 1 ঘন্টা পর পর শিক্ষার্থীদের পানি খাওয়ার জন্য তাগিদ দেই এবং এটার জন্য একটা ঘন্টা বাজানো হবে। শিক্ষার্থীরা ওই সময় পানি খাবে। শ্রেণী কার্যক্রমের কিছু সময়সূচির পরিবর্তন আসছে। এটা এখন মর্নিং স্কুল হিসাবে আপনার সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত একটানা শ্রেণী কার্যক্রম চলবে। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেকটাই কম। তবে লম্বা ছুটির পর স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। আমাদের যাতে অতিরিক্ত কষ্ট না হয় সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব কিছুতে। অনেক বন্ধ কাটায় আসছি, ভালো লাগতেছে আসার পর, কিন্তু এখনো অনেক গরম পড়তেছে, তার কারণে একটু অসুবিধা হইতেছে। এই ছুটিগুলোর শেষ করে আবার স্কুলে আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আর আমাদের প্রধান শিক্ষক মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এদিকে গরমে শিশুদের সুস্থ থাকা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমরা যারা বয়স্ক আছি আমাদের যাই হোক, কিন্তু বাচ্চারা একদমই সহ্য করতে পারতেছে না। বাচ্চাদের গায়ে বিচি ফুটে গেছে, চুলকানি হচ্ছে। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা যাতে গাদাগাদি করে না বসে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। স্কুলে মাইকিং করে মাঠে না যেতে সতর্ক করা হচ্ছে শিক্ষার্থীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সিলেট অঞ্চল বাদে চতুর্থ দফায় আরও 72 ঘন্টার জন্য সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে মে মাসের 2 তারিখের পর ঝড় বা বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে। রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হচ্ছে 41 ডিগ্রি পর্যন্ত। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। তবে মে মাসের প্রথম সপ্তাহেই বৃষ্টি হবে, আর তখনই কমতে থাকবে তাপমাত্রা। এই মাস এখন পর্যন্ত কোনো সুখকর খবর নাই যে বৃষ্টিপাত, ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ের বা তাপমাত্রা কমা। তবে এ মাস পরে, অর্থাৎ আমরা যদি দেখছি যে মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রাটা অনেকটা কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের এখন যে অতি তীব্র বা তীব্র কালবৈশাখী ঝড় আছে সেই তীব্রতাটা কমে আসতে পারে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। গরমে অসুস্থ হয়ে যশোরে মারা গেছেন এক স্কুল শিক্ষক। পরিবার জানায়, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব সকালে বাইকে করে পাশের মাঠে কৃষিকাজ করতে যান। 8টার দিকে বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় তাকে 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু নেয়ার পথেই মারা যান তিনি। রোগীর স্বজনরা জানিয়েছেন, তীব্র গরমে মাঠে কাজ করতে গিয়েছিলেন তিনি। চিকিৎসকের ধারণা তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। স্কুল খোলায় প্রথম দিনে প্রচণ্ড গরমে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলে 8 শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। স্কুল ঘরটি টিনের তৈরি। এদিকে গরমে প্রাথমিক বন্ধ রাখার কথা, তবে সরকারের এই নির্দেশনা জানানি খোদ সরকারি প্রতিষ্ঠান বাগেরহাট শিশু একাডেমির কর্মকর্তাদের। কর্তৃপক্ষ বলছে তাদের কাছে কোনো নির্দেশনা পৌঁছায়নি। অভিভাবকরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে শিশুদের ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। প্রথম দিনেই মারিয়া নামের এক শিশু অসুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। বাগেরহাট শিশু একাডেমির প্রাক প্রাথমিকে 2 শিফটে 30 জন করে মোট 60 জন শিশু অধ্যয়নরত। এই যে পরিস্থিতি, এমন তো অবস্থায় স্কুল ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আমরা যেটা সহ্য করতে পারবো, বাচ্চাদের তো সেটা সহ্য করাটা কষ্টকর। স্কুলটা বন্ধ কিছুদিন থাকলে ভালো হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা বন্ধ করার চিন্তাভাবনা করবো। ইতিমধ্যে আমাদের কাছে কোনো নির্দেশনা এখনো পৌঁছায়নি। রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না, এমন কথা জানিয়েছেন স্বাস্থ্য
রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না, এমন কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রাজধানীতে নবনিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, তিনি চিকিৎসক রোগী দুপক্ষেরই মন্ত্রী, চিকিৎসকের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না বলেও জানান তিনি। নতুন নিযুক্ত চিকিৎসকদের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করেনি। জাতীয় পার্টি কার চাপে ভোটে অংশ নিয়েছে সেটা তাদেরকেই পরিষ্কার করতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, একসময় বোঝা ভাবলেও পাকিস্তান এখন বাংলাদেশের উন্নয়ন দেখে লজ্জা পায়, কিন্তু বিএনপি দেশে কোনো উন্নয়নই দেখে না। বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন। দিনটি উপলক্ষে বনানী কবরস্থানে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ শেখ জামালের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নিহতদের জন্য মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে। এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই ১৫ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপিরই লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। ৪২% ভোট পড়ার মাধ্যমে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে হবে। কেন্দ্রীয় নেতাদের পর বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংক লুটেরাদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মুক্তির দাবিতে মিছিল করে নেতাকর্মীরা। মিছিল শেষে বিএনপির এই নেতা বলেন, ব্যাংক ডাকাত, ভূমিদস্যু, নদী দখলকারী সবাই ক্ষমতাসীন দলের। আওয়ামী লীগ নেতাকর্মীদের মানুষ হত্যা এবং লুটপাটের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, মহাদুর্নীতির খুনি এখন নির্বাচন কমিশন ও ইভিএম প্রকল্প। গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পিরিত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে লুটপাট। শেখ হাসিনা উনি ঘুমের মধ্যে আছেন, উনি টের পাচ্ছেন না জনতা কতটা ক্ষুব্ধ, জনতা কতটা প্রস্তুত আপনার দিকে ধেয়ে গিয়ে আপনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে। ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের প্রথম দিনে চরম ভোগান্তিতে চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার মানুষ। চলেনি দূরপাল্লার কোনো বাস, শহরে গণপরিবহন চলাচলও বন্ধ। চুয়েটে বাস পোড়ানোর প্রতিবাদ এবং ক্ষতিপূরণ প্রদান সহ ৪ দফা দাবিতে এই ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিকদের একাংশ। সকাল থেকে নগরীর মোড়ে মোড়ে অপেক্ষমান যাত্রীদের ভিড়। গণপরিবহন সংকটের কারণে কর্মস্থলে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন সবাই। উপায় না দেখে অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন। ভাড়াও বেশি, কারণ মানুষ গাড়ি পাচ্ছে না, কারণ এই খুব অসুবিধা মানুষের। হঠাৎ ধর্মঘট হওয়ার কারণে বিভিন্ন মানুষ, আপনি দেখতেছেন যে দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে আসতেছে, বিভিন্ন কষ্টের শিকার হচ্ছে। গাড়ি পেতে বিলম্ব হয়, আর অত্যধিক গরম, সেজন্য আমাদের ভোগান্তি আর বলা যাচ্ছে না আর কি শেষ করে।
দীর্ঘ বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই পরিবহন সংকটের কারণে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। বাইরে গাড়ি ঘোড়া তেমন পাওয়া যাচ্ছে না, সে কারণে কলেজে যেতে একটু দেরি হচ্ছে। গাড়ির জন্য দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরেই, কিন্তু গাড়ি পাচ্ছি না। এই কলেজের অনেক সময় দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে রাস্তায়। আর লাস্ট টাইমে ঝুলে এসেছে গাড়ি পিছনে। চট্টগ্রাম টার্মিনাল থেকে ছাড়েনি কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটের কোনো বাস, ওখান থেকেও আসেনি। ধর্মঘটে বিপাকে পড়েন 5 জেলার যাত্রীরা। বাস না চালার কারণে অন্যান্য গাড়িগুলোর, ছোট গাড়ি যেগুলো রয়েছে ওগুলো পাওয়া কষ্টকর হয়ে। এই দুর্ভোগ আগামীকাল পর্যন্ত চলবে। এখন আসলে আমাদের চাকরিটা রক্ষা করার জন্য আমাদেরকে যেতেই হবে। পরবর্তী কর্মসূচি নির্দিষ্ট করবো আমরা 48 ঘন্টার পরে। আজকে মাত্র 6টার থেকে শুরু হয়েছে এবং 48 ঘন্টা পর্যন্ত আমরা দেখব। আমরা উচ্ছৃঙ্খল যাওয়ার দরকার নেই, শান্তিভাবে যেটা হবে। আমাদের মুসা সাহেব বলছে নেতারা যেটা সিদ্ধান্ত দেবে সবাই ওটা মেনে নেবে। মালিক শ্রমিকদের এক গ্রুপ ধর্মঘট ডাকলেও আরেক গ্রুপ সড়কে গাড়ি নামিয়েছে। তা বন্ধ করতে ধর্মঘটের পক্ষে শ্রমিকরা লাঠি সোঁটা হাতে চাটগাঁওয়ের টার্মিনাল সংলগ্ন সড়কে অবস্থান নিলে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরিবহন মালিক শ্রমিকদের দেয়া মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি, অবৈধ যান চলাচল বন্ধ ও চুয়েটে আগুন দেওয়া 3টি বাসের ক্ষতিপূরণ, এই 4 দফা দাবিতে 48 ঘন্টার ধর্মঘট ডাকে চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে 2 নির্মাণ শ্রমিককে হত্যায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে। সচিবালয়ে ব্রিফিংয়ে এই বিষয়টি নিয়ে কথা বলছেন মধুখালীর এলাকার এমপি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে, শিগগিরই ফলাফল পাওয়া যাবে এমন আশা মন্ত্রীর। ইতিমধ্যেই তো 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই আসামিদেরকে যাদের ধরা হয়েছে তাদের জবানবন্দি তারা নিয়েছে এবং সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে অভিযান প্রতিনিয়তই চলছে এবং আশা করি খুব শীঘ্রই এর একটা ফলাফল আমরা পাব। এদিকে ফরিদপুরে 2 যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে র্যাব। এ ঘটনায় অভিযুক্তদের স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে, তাদের অচিরেই গ্রেফতার করা হবে এমনটা জানিয়েছে র্যাব মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সব কথা জানান তিনি। র্যাবের নতুন মুখপাত্র বলেন, স্মার্ট বাংলাদেশকে মাদকমুক্ত করতে আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে কাজ করবে সংস্থাটি। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও জোরে সোরে কাজ করবে তারা। কিশোর গ্যাং নির্মূলে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। অবশ্য সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডকে বিচারাধীন বিষয়ে বলে মন্তব্য করা থেকে বিরত ছিলেন তিনি। জানান, উপজেলা নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে সাদা পোশাকে মাঠে থাকে র্যাব। অপরাধী যারা হয় এটা তো একটা গ্রেফতারের প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াটি আসলে একটি চলমান প্রক্রিয়া। আপনারা দেখবেন এটা তদন্তে বের হয়ে আসবে এবং অবশ্যই এটার সুফল আপনারা পাবেন। এটাকে ধামাচাপা দেওয়ার বা অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা, আমার মনে হয় আপনাদের এই অপরাধী গ্রেফতারের সাথে সাথে আপনারা এর পরিপূর্ণ প্রকাশটি পেয়ে যাবেন। ওপেক ফান্ড অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফর ডেভেলপমেন্ট 2023 পুরস্কারে ভূষিত হলো আসানিয়া মিশন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আবারও জিতল আন্তর্জাতিক স্বীকৃতি। আজ ধানমন্ডিতে বেসরকারি সংস্থাটির অডিটোরিয়ামে হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। সংস্থাটির প্রধান কাজী রফিকুল আলমের হাতে অ্যাওয়ার্ড হস্তান্তর করেন মিশনের নির্বাহী পরিচালক সাজিদুল কাইয়ুম দুলাল। গত 22 এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনাতে আনুষ্ঠানিক পুরস্কারটি গ্রহণ করেছিলেন তিনি। আসানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম বলেন, এই অ্যাওয়ার্ডে মিশনের সাফল্যের মুকুটে আরও একটি পলক যুক্ত হলো। কর্মকর্তা কর্মচারীদের মেধা পরিশ্রমের বিনিময়ে পাওয়া এই স্বীকৃতি মিশনের আরও এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা তার। দেশের পথে রওনা দিয়েছে দস্যুমুক্ত জাহাজ এমবি আবদুল্লাহ। ফেরার আগে সংযুক্ত আরব আমিরাতের আলহামারিয়া থেকে দুবাইয়ের মিনাস সাকার বন্দরে নোঙর করে জাহাজটি। সেখানে পণ্য বোঝাই করে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজের মালিকপক্ষ জানিয়েছে 23 নাবিকের সবাই জাহাজযুগেই দেশে ফিরছেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এমবি আবদুল্লাহ বাংলাদেশ পৌঁছাবে। এর আগে দুবাইয়ে আলহামারিয়া বন্দরের জেটিতে মোজাম্বিক থেকে আনা কয়লা খালাস করা হয় এবং 12 মার্চ সোমালীয় জলদস্যুর 23 নাবিক সহ জাহাজ জিম্মি করে। মুক্তিপণের বিনিময়ে 32 দিন পর ছাড়া পান তারা।
দর্শক এই ছিল যমুনা নিউজে যাচ্ছে।